সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। দুজনকে ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে। জুনায়েদ সাকি, আপনাকে দিয়ে শুরু করবো। ঠিক আছে, প্রথম যে শিরোনামটা ছিল যে আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে ঐক্য ভাঙতে চায় পলাতক শক্তি, এবং আপনি দেখছিলাম গতকাল সম্ভবত একটা অনুষ্ঠান বা ইফতারে বলেছিলেন যে একদল এই 15 আগস্ট নিয়ে বা 5ই আগস্ট নিয়ে একজন ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা চলছে এবং একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে, ট্যাগিং করা হচ্ছে ফ্যাসিস্টের কায়দায়। এতে পুরনো ফ্যাসিস্টদের পুনর্জাগরণের পথ তৈরি হবে। যারা বিভাজন তৈরি করবে তাদের শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। আসলে ঐক্যটা ভাঙতে চাচ্ছে, মানে আমি যদি বলি, যদি প্রধান উপদেষ্টা যেমন বললেন যে পলাতক শক্তির ঐক্য ভাঙতে চায়, কিন্তু আমরা তো এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যে কথাবার্তাগুলো শুনছি, তারাও তো খুব একটা ঐক্যের সুরে কথা বলছেন না। আপনারাই তো ঐক্যের সুরে খুব একটা বলছেন না। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন এই অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই, আসসালামু আলাইকুম। দেখুন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তো প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং কারা রাষ্ট্র ক্ষমতায় যাবে সে নিয়ে তো একটা প্রতিযোগিতা চলে। সেটা কখনো কখনো এমনকি সংঘাতেরও রূপ নিতে পারে। কিন্তু যদি একটা ব্যবস্থা শক্তিশালী থাকে তাহলে ওই ব্যবস্থার অধীনে এর একটা মীমাংসাও হয় এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ নির্বাচন, জনগণকে জয় করে একটা জায়গায় যাওয়া ইত্যাদি। আমরা এখন যে পর্ব পাড়ি দিচ্ছি সেখানে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এখানেও থাকবে, কিন্তু একটা ফ্যাসিবাদী ব্যবস্থা এবং ফ্যাসিবাদী শাসক, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। শাসকের বিদায় হয়েছে কিন্তু ব্যবস্থাটা পুরোপুরি এখনও বিদায় নেয়নি এবং সেই ব্যবস্থাটা বদল করতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হবে। সেটাকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক বন্দোবস্ত কিংবা গণতান্ত্রিক সংবিধান, একটা রাষ্ট্র ব্যবস্থার বিনির্মাণ এবং নানা ভাষায় এটা বলা হচ্ছে। সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যটা এবং সেই কাজটা একটা ঐতিহাসিক কর্তব্য আকারে আমাদের সামনে হাজির আছে। তার মানে আমরা প্রতিযোগিতা করব, কিন্তু ব্যবস্থা নির্মাণের ঐতিহাসিক দায়িত্বটা যদি আমরা পালন করতে কোনোভাবে ব্যর্থ হই তাহলে আমাদের প্রতিযোগিতা আমাদেরকে খাদের মধ্যে ফেলে দেবে। ফলে এই সময়ে এই দিকটা মনে রাখা দরকার যে ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, সেই ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা দরকার এই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে এবং এই কর্তব্যটা পালন করার জন্য। তো সুতরাং আমাদের যা কিছু প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই ন্যূনতম জাতীয় ঐক্য, যেটা এই উত্তরণ পর্বের জন্য দরকার গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের জন্য, তার অধীনে করা দরকার। প্রতিযোগিতা হবে জাতীয় ঐক্যের অধীনে, কারণ আলটিমেটলি প্রতিযোগিতা যদি জাতীয় ঐক্যকে ছাড়িয়ে যায় তাহলে তো এর সুযোগ নেবে পরাজিত প্রতিযোগিতার মধ্যে কি তার দেশি বিদেশি ফাউল প্লেটা হচ্ছে না এখন, কি মানে এখন যেভাবে বক্তব্য শুনছি? মানে ধরেন খেলা, মানে আপনি যদি আবারও আপনারা খেলার টার্মে ফেরত যাচ্ছেন, তো খেলার টার্মে দেখলে তো খেলার মধ্যে তো ফাউল হতেই পারে, কিন্তু ওইটা স্মরণে রাখা দরকার। একেবারেই যে সবাই ব্যাকরণ মেনে খুব শুদ্ধ করে রাজনীতিটা করতে পারবেন সেটার সাথে অভিজ্ঞতা, চর্চা, মানে বৈশিষ্ট্য, কার স্বার্থের প্রতি কে বেশি গুরুত্ব দিচ্ছে, এটা অনেক কিছু নির্ভর করে। মানে একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে গড়ে উঠলে, জনগণের স্বার্থ প্রাধান্যে থাকলে তখন আপনার আচার আচরণ বক্তব্য একরকম হবে। আর আপনি যদি ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ দ্বারা চালিত হন এবং জনগণকে তোয়াক্কা না করেন, ঐতিহাসিক দায়িত্ব আপনি ভুলে যান, তখন আপনার ভূমিকার মধ্যে অনেক আপনার কথায় ফাউল আসবে। তো যেটা হচ্ছে যে একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি যে হঠকারিতার একটা মানে নানান প্রবণতা। তো হঠকারিতাকে অনেক সময় নানান চটকদার স্লোগানে আড়াল করা হয়, সেইটা যাতে না হতে পারে। কারণ আমরা এটা মনে রাখা দরকার, কালেকটিভলি একটা সকলে মিলে একটা অভ্যুত্থান করেছে। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে, তার রাজনৈতিক দল, শ্রেণী সংগঠন, ব্যক্তি, সিভিল সোসাইটি, সর্বোপরি আমাদের শিক্ষার্থীরা যারা অগ্রণী ভূমিকায় ছিল, সবাই মিলে এবং এত বড় আত্মত্যাগের মধ্যে দিয়ে, যেখানে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, মানে কেউ আপনার বাদ যায়নি, প্রবাসীরা পর্যন্ত জেলে গিয়েছে। কাজে মনে রাখা দরকার যে আপনার এই পুরো জাতীয় জাগরণটা, এইটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিতে হবে। এখন স্পিরিট কে কম বেশিকে ধারণ করে, কে কার স্বার্থ প্রতিনিধিত্ব করে, সেই নিয়ে তো আসলে একটা প্রতিযোগিতা থাকবেই। সেই টানাটানিটাই কিন্তু গণতন্ত্র। গণতন্ত্র মানে একটা রাষ্ট্রের ব্যবস্থাটাকে একটা ময়দানের সাথে তুলনা করেন, যেখানে অনেকগুলো পক্ষ একটা দড়ি টানাটানি করছে এবং প্রত্যেকেই কোনো না কোনো শ্রেণীর স্বার্থে, কোনো না কোনো গোষ্ঠীর স্বার্থে সেই টানাটানিটা হচ্ছে। বৃহত্তর জনগণের
জনগণের যে বৃহত্তর স্বার্থ সেই পক্ষে টানার জায়গাটা থাকলে কিংবা সেইটার যে কর্তব্য সেটা পালন করলে আমার মনে হয় যে এই টানাটানিতে আপাতত পুরো ব্যবস্থাটা ভেঙে পড়বে। আবার আসছি আপনার মাসুদ কুমার, আপনার কাছে যেটা জানতে চাইবো, গত কয়েকদিন ধরে যে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, আমি যদি বিতর্কের বাইরে যে যারা বিতর্কটা তৈরি করলো বা রাজনীতিবিদরা যেভাবে কথা বলছেন, কিন্তু যারা আসলে এই বিতর্ক কেন্দ্রে আছেন তারা আসলে এই ব্যাপারটাকে কীভাবে ম্যানেজ করছেন? এক যদি বলি যে আমি সেনাপ্রধানের কথা বলি, তিনি কিভাবে ম্যানেজ করছেন, তার ম্যানেজটা যে তিনি ভেবে কথা বলছেন সেটা আপনার কেমন লাগছে? এবং প্রধান উপদেষ্টা যেভাবে কথা বলছেন বা তিনি যেভাবে আজকে ভাষণ দিলেন, সব কিছু তিনি কীভাবে ম্যানেজ করছেন সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আপনার আমি সেনাপ্রধানের কথা বলি। সেনাপ্রধান কালকে একটা মানে ভাষণ দিয়েছেন তার সেনা কর্মকর্তাদের সঙ্গে। ঢাকায় যারা ছিলেন তারা তার সামনে ছিলেন, আর যারা ঢাকার বাইরে ছিলেন তারা অনলাইনে যুক্ত হয়েছিলেন, এবং সেখানে কোনো সাংবাদিক ছিল না। কিন্তু সাংবাদিক না থাকার কারণে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের কথাবার্তার উপর ভিত্তি করে একাধিক মিডিয়ায় অনেক কিছু লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও আমি দু একটা পেয়েছি। তো এই সবগুলো পরে যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে, সেনাপ্রধানের বক্তব্য আমি মানে খুবই পছন্দ করেছি ব্যক্তিগতভাবে। আমার কাছে মনে হয়েছে যে তিনি খুবই গোছানো এবং মানে খুবই ধৈর্যশীলের মতো আচরণ করেছেন এবং ওই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। এবং অনেকে কিন্তু ওই সময়টাতে গত কয়েকদিনে বিভিন্নভাবে যেভাবে ওনাকে প্রভোগ করা হচ্ছিল, এবং এক্ষেত্রে ফ্রান্সের একজন ইউটিউবার উনি যেভাবে ওনাকে মানে রীতিমতো অশ্লীল ভাষায় গালাগালি পর্যন্ত শুরু করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে মানে সেনাবাহিনীর মধ্যে উত্তেজিত হয়ে যাচ্ছে, অথবা উত্তেজিত অবস্থায় হয়তো তারা কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে। এই ধরনের কথা কিন্তু গুজব আগের রাত্রে আমরা কিন্তু শুনেছি। কিন্তু সেই পুরো জিনিসটার মধ্যে মনে হলো উনি কেবল ঠান্ডা পানি না, বরফ ভেজানো পানি ঢেলে দিয়েছেন। এবং ওনাদের শেষ কথাটা আমার কতগুলো কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি বলেছেন যে দেশ চালাবে একটা রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, এবং গণতান্ত্রিকভাবে যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের কাজ। এই যে কথাগুলো, এবং অনেকে কিন্তু এমনও ছিল, আমি দেখেছিলাম তার আগের দিন অনেকে ওই সমস্ত মানে আপনার কথার প্রেক্ষিতে মানে এই যে যাদেরকে আমরা পরাজয় শক্তি পড়ছি, যে আওয়ামী লীগের অনেকে কিন্তু এমনও আশায় বুক বেঁধেছিলেন এবার বোধহয় ওনার উপর ভর করে তারা আবার ফিরে আসতে পারবেন। তো সেটাও মনে হয় মানে আমার মনে হয় নেই আর কি। কারণ তাদেরকে বুঝতে হবে তাদেরকে ফিরে আসতে হলে অন্য কারোর উপর ভর করে আসা যাবে না, তাদের জনগণের উপর ভর করে আসতে হবে। অন্য কেউ তাদের ফিরে আনতে পারবে না। যদি কেউ তাকে ফিরে আনে, একটা কথা মাথায় রাখবেন, শেখ হাসিনা কিন্তু এদেশের মানুষ বিতাড়িত করেছে। যে যাই বলুক ভাই, অনেক গান আছে এখন এই ষড়যন্ত্র ওই ষড়যন্ত্র বলতে পারে, এদেশের মানুষ শেখ হাসিনাকে বিতাড়িত করেছে দেশ থেকে। এটাই হলো বাস্তবতা। আমরা তো দেশের মানুষ, আমরা তো বুঝি ভাই, যে ব্যক্তিকে দেশের মানুষ বিতাড়িত করেছে তাকে এনে যদি আবার কেউ বসায়, এরপর হয়তো আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। কাজে এটা তো সহজ না ব্যাপারটা। কাজেই ওনার উপর যারা ভরসা করছিলেন যে এইবার কিছু একটা হবে, এটা একদম পুরো পানি ঢেলে দেওয়া হয়েছে এখানে। এবং আমি এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাপ্রধানের যে সেন্সিবল বক্তব্য, এটাকে আমি মনে করি যে এটা খুব একটা ভালো কাজ উনি করেছেন। আর আজকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন আমি পুরোটা শুনিনি, শেষ দিকে একটু অংশ আমার শোনা হয়নি, বেশ লম্বা বক্তব্য ছিল। প্রথম দিকে যে বক্তব্যগুলো শুনেছি, উনি তো প্রথম 3 মিনিট থেকে 3.5 মিনিট মতো ব্যয় করেছেন যে বাজার ব্যবস্থাপনায় ওনারা কি সাফল্য এনেছেন সেই বক্তব্যে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, দেখেন আসলেই কিন্তু বাজার ব্যবস্থাপনায় একটা সাফল্য এসেছে, কোনো সন্দেহ নেই। আমি মনে করতে পারি না গত কয়েক বছরে রমজানে দেশের মানুষ বাজার দর নিয়ে চিৎকার চেঁচামেচি করলো না, এটাই প্রথমবার দেখলাম। এটা তো হয়েছে। দেখেন এই বাণিজ্য মন্ত্রী উপদেষ্টা কিন্তু আমি সমালোচনা করেছি এবং আমি ওনাকে প্রশংসা করতে চাই এখন, যে উনি একটা যেভাবেই হোক করেছেন। তো বিদ্যুতের সমস্যা অতটা ছিল, তবে গ্যাসের সমস্যা ছিল, সরকার আবার ওটা নিয়ে আলোচনা করে না। কিন্তু উনি কিন্তু এই 3 মিনিট কিন্তু কীভাবে বাজার সমস্যাটা সমাধান হয়েছে এটা নিয়ে প্রশংসা, কীভাবে ওনার প্রাপ্য, এগুলি বলেছেন। আমি এখানে ওনাকে বলবো, দেখেন ভালোভাবে কাজ করলে সমাধান মানে এই প্রশংসাটা পাওয়া যায়, সেটা আপনি নিজেও বুঝতে পেরেছেন। বুঝে আপনি অন্য সব বাদ দিয়ে এটা নিয়ে আলোচনা করছেন কেন? আগে তো করেন নাই, আপনার আগের কোনো বক্তৃতা তো এটা নিয়ে আপনি করেন নাই, কারণ এইবার পেরেছেন বলে করেছেন। তো অন্য সেক্টরে পারার চেষ্টা করেন, আইন শৃঙ্খলা পারার চেষ্টা করেন। দেখেন ওনাকে আমি বলবো যে আপনি যে প্রথম যে 3 মিনিট এটা নিয়ে ব্যয় করলেন, আপনার ভালো লাগছে না? ভালো লাগছে তো।
তো এই ভালো লাগাটা অন্য জায়গায় লাগান। উনি যদি, আমি তো বলি, উনি যদি বিভিন্ন সেক্টরে মানুষের দুর্ভোগ দূর করতে পারেন, মানুষের ডেইলি যে চাহিদাগুলো এগুলো যদি মেটাতে পারেন, মানুষ বদারই করবে না যে ইলেকশন কবে হবে কবে হবে না। এটা হলো রিয়েলিটি। আমাদের মানুষের কিন্তু মনে করেন, আমরা বলি সব সময় যে পলিটিক্যাল লিডারদের উপর আমাদের আস্থা আছে, তারাই দেশ চালাবে, কিন্তু তার মানে কিন্তু এটাও না আমার দেশের মানুষ পলিটিক্যাল লিডারদের জন্য একদম কান্নাকাটি করে মরতেছে যে অমুক কেন আসে না, আমি ওনাকে ছাড়া বাঁচবো না। এগুলি কিন্তু না আসলে, কারণ আমাদের এত অপশন কিন্তু খুবই কম। আগে 2টা অপশন ছিল, তৃতীয় একটা অপশনের সম্ভাবনা দেখা গিয়েছিল। ওই যে গ্রামে এক ধরনের উপন্যাস আছে না, যে ফুল না ফুটিতে, এই ফুল তো না ফুটিতেই ঝরে যাওয়ার অবস্থা হয়েছে। তারা যা শুরু করছে নিজেরা, কাজে এখানেও খুব একটা ভরসা নাই। কাজে মানুষ কিন্তু আসলে শান্তিতে ভাই থাকতে চায়, আর কিছু না। সেইটাই অন্তত বাজারের দিক দিয়ে হয়েছে আমি বলবো। আরও 2-1টা কথা সম্ভাবনার কথা ডক্টর ইউনূস বলেছেন, ওইগুলো যদি হয় বাস্তবায়িত হয় খুব ভালো। জুনায়েদ সাকি, একটু রাজনীতি নিয়ে ঠিক ওই রকম রাজনীতি প্রতি ঈদের সময় আমরা এই রাজনীতিতে একটা দেখি, এই পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বা বেতন দেওয়ার ব্যাপারটি। আজকে পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল, সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, পুলিশ তাদের উপর লাঠিপেটা করেছে, আমরা দেখেছি। আজকে আবার শ্রম উপদেষ্টা সচিবালয় একটা প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি বলেছেন যে যারা প্রায় 12টার মতো কারখানা আছে তারা ঠিকভাবে বা সরকারের যে টাইম বেঁধে দেওয়া টাইম, সেই টাইমের মধ্যে তারা বোনাস বেতন দেয়নি, এবং তার নতুন একটা তারিখ দিয়েছে 27 মার্চের মধ্যে দিতে হবে। এবং বলছেন যে যারা যেসব মালিক দিতে দেননি বা দিতে পারবেন না তারা বিদেশে যেতে পারবে না, তাদের উপর বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং বলেছেন যে পরে এটি নিয়ে আরও বড় ব্যবস্থা নেওয়া হবে। সব কিছু মিলে একটু আপনার কাছে এই জানতে চাই আপনার মন্তব্য। ধন্যবাদ। দেখুন, আমাদের যেভাবে একটা বিগত শাসন রাষ্ট্র ব্যবস্থাটাকে প্রাতিষ্ঠানিকভাবেই কিছুটা ধ্বংস করে এক ধরনের এককেন্দ্রিক একটা ব্যবস্থা তৈরি করেছিল, তো সেটা তো কোল্যাপস করার পরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং এর ফলাফল অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিটি সেক্টরই বলা চলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও আগে থেকেই ক্ষতিটা শুরু হয়েছিল লুটপাটের ফলে। ধরুন, এই কথাটা অনেকে বলে না, পরিষ্কার করে বলে না, যে এই যে শ্বেতপত্র কমিটি বলল $234 বিলিয়ন লুট হয়েছে অথবা পাচার হয়েছে। তো আপনি ধরেন, মানে আমাদের জিডিপির সাইজ যদি 460 বিলিয়ন বলা হয়, এটা অনেকে বলেন যে প্রাক্কলনে কম, তো কিন্তু প্রকৃত প্রাক্কলনে কম, কিন্তু ধরেন 460 ধরলেও তো অর্ধেকের টাকা লুট পাচার। এটার তো একটা ইম্প্যাক্ট আছে, তাই না? এইটার ইম্প্যাক্টে যে জিনিসপত্রের দাম বাড়ে, এটার ইম্প্যাক্টে যে ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এটার ইম্প্যাক্টে যে অনেক রকম মানে এই শিল্প উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সাথে অনেকগুলো জিনিস যুক্ত হয়েছে, কোভিড সিচুয়েশন, তারপরে আপনার আন্তর্জাতিক, সব মিলিয়ে যে জায়গাটাতে দাঁড়িয়েছে তাতে মানে এইসব সেক্টরে কিন্তু একদিকে যেমন লুটপাট আছে, পাচার আছে, অনেকে ঋণ নিয়ে মেরে দিচ্ছে, আবার অনেক ওইভাবে লুট করতে চাচ্ছেন না, কিন্তু বাস্তবতেই তারা অর্ডার বাতিল এবং ইত্যাদি নানা কারণেই একটা সংকটের মধ্যে আছেন। ফলে এইটা এখন মনোযোগের সাথে আমাদের সরকারকে নিতে হবে যে এই সেক্টরের মধ্যে কারা প্রকৃত উদ্যোক্তা এবং কারা ব্যবসাটা করতে চাইছেন কিন্তু বাস্তবতার চাপে তারা বিপদের মধ্যে পড়েছেন, আর কারা ধরেন লুটপাট করছে। এইটা যদি ঠিকঠাক মতো অনুসন্ধান করা যায় তাহলে যে এটাকে চিহ্নিত করা যাবে না তা না, আমরা মনে করি যে এটা চিহ্নিত করা সম্ভব। এবং সেই ক্ষেত্রে যারা এখনও ব্যবসাটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, প্রাণপণ চেষ্টা করছেন, তাদেরকে অবশ্যই সরকারের সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসা দরকার। এখন কেউ যদি সংকটের কারণে শ্রমিকের বেতন দিতে না পারে, সরকারকে উদ্যোগ নিতে হবে যে কীভাবে তিনি এটা পারেন এবং সেটার আবার কীভাবে সেটা রিপেমেন্ট হবে, এই সব বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার। কারণ শ্রমিক তো বেতন না পেলে তার তো ঈদ করবে কিভাবে, তার বাজারে চাল কিনবে কিভাবে, এটা তো তার ডে টু ডে ব্যাপার, এমন তো না যে তার জমানো কোনো টাকা আছে। ফলে সেই দিক থেকে এই জায়গাটায় সরকারের কিছু ভূমিকা আছে। শ্রমিক বেতন না পেলে রাস্তায় নামবে, এখন তাকে পুলিশ দিয়ে পিটিয়ে দেওয়া যে সমাধান নয়, এটা আমাদের কিন্তু পরিষ্কারভাবে মনে রাখা দরকার। এখন যেভাবে মানে মাঝে মাঝে পুলিশ এফেক্টিভ হওয়া দরকার, কিন্তু পুলিশ এফেক্টিভ হওয়া যদি মানে খালি ডান্ডা পিটানো, এইটা সম্ভবত এই দৃষ্টিভঙ্গি বদলটা দরকার। পুলিশের এফেক্টিভ হওয়া মানে কিন্তু শুধু ডান্ডা পিটানো না, পুলিশের এফেক্টিভ হওয়া মানে হচ্ছে সত্যিকার অর্থে যেখানে
একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, যেখানে নাগরিকের নিরাপত্তা খারাপ হচ্ছে, সেইখানে একটা মানে জোরদার ভূমিকা নেওয়া। কিন্তু যেখানে মানুষ তার প্রতিবাদ নামছে, সেই প্রতিবাদ সে নামতে হচ্ছে তার পেটের দায়ে, তার অস্তিত্বের সমস্যার কারণে, সেখানে সংবেদনশীল থাকা এটা অত্যন্ত জরুরি। ফলে পুলিশের দৃষ্টিভঙ্গিগত বদল দরকার। অন্যদিকে যদি আন্দোলন সাধারণভাবে আমি রাস্তায় নেমেছি, প্রতিবাদ সমাবেশ করছি, এটার গুরুত্ব আছে রাষ্ট্রের কাছে, কর্তা ব্যক্তিদের কাছে, কর্তৃপক্ষের কাছে, তাহলে আমার কিন্তু রাস্তা ব্লক করতে হয় না, আমার কিন্তু বিরাট এমন একটা কিছু করতে হয় না যেটা করে দৃষ্টি আকর্ষণ করা যায়, কিংবা সব কিছু ব্লক করে দিয়ে। দেখুন বাংলাদেশের আন্দোলনগুলোর চেহারা কি, সব কিছু ব্লক না করে দিলে এটা আন্দোলন হিসেবে আপনি তো নেবেনই না, আপনি তো ক্যামেরাই পাঠাবেন না। দিনের পর দিন সমাবেশ করেছি, ক্যামেরাই পাঠান নাই। তো এই যা বাস্তবতাটা কিন্তু আছে। সাংবাদিকদের ফার্স্ট পেজে কোন নিউজটা আসে, এই সমস্ত জিনিস কিন্তু এগুলোর সাথে যুক্ত। কাজে আমরা মনে করি যে ধরেন বদলানোটাও একটা পুরো মানে প্রক্রিয়া, এটা একটা সার্বিক ব্যাপার। আপনার মিডিয়ার দৃষ্টিভঙ্গি সবচেয়ে বড় প্রথম হচ্ছে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গি, যে একটা যখন দাবি উঠেছে সেটা শান্তিপূর্ণভাবে উঠলো, সেটাকেই সবচেয়ে গুরুত্বের সাথে নেওয়া দরকার, যাতে করে ওই বিবেচনাবোধটা মানে সবাই দেখতে পায় যে না, সরকারের কাছে আমরা দিয়েছি, সরকার এটা নিয়ে কাজ করবে। তখন কিন্তু আপনি প্রতিবাদের জায়গাতে মানে ভায়োলেন্ট হওয়াটা আপনি এত সহজে দেখবেন না। এখন পুলিশ যদি মনে করে ভাই আমার উপরে হামলা করেছে, আমি খালি এই জায়গাটাতে ধরেন মনে হয় যে উভয় মানে মানে পুলিশের দিক থেকে আরো অনেক বেশি দৃষ্টিভঙ্গিগত এবং কিভাবে ম্যানেজমেন্ট তার স্কিল বাড়ানো যাবে সেই বিষয়ে গুরুত্ব। আপনি বলছিলেন আমার কাছে মনে হয়, যেটা মনে হয় যে বিদেশ যাও, আমি এগেন বললাম যে মালিকদের মধ্যে এখানে ভাগ করা দরকার। আশা করি তারা এই বিষয়ে যথেষ্ট নজর দিবেন অথবা দিচ্ছেন। আমি ধরে নিতে চাই যে তারা দিচ্ছেন, যে মালিকদের মধ্যে এইটা, আমরা তো একই সমাজে থাকি, ফলে আমরা অনেকের ক্ষেত্রে জানি যে তারা সিরিয়াসলি একটা ওই কোভিডের কারণে মানে যে অর্ডার বাতিল, তারপরে ধরেন অনেকগুলো কারণে তাদের এই ধরনের ঘটনা ঘটেছে, ওই বিপর্যয়ে এখনো সামলে উঠতে পারছেন না, যার ফলে তারা ব্যবসা চালানোর জোর চেষ্টা করে হয়তো পারছেন না, সেই সব বিষয়গুলোকে চিন্তা করতে হবে। জি আজবাব, আপনার কাছে কথা শুনে মনে হলো যে যখন হরতাল হতো, যখন হরতালে খুব মারামারি বা গাড়ি ভাঙচুর না হলে আমরা বলতাম ঢিলে ঢালা হরতাল, এই ট্যাগ দিয়ে দিতাম। আচ্ছা, আমি একটু মাসুদ ভাই আপনার কাছে আসতে চাই। একটু একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সার্জিস আলম তিনি তার এলাকায় গিয়েছেন, তিনি প্রায় খানিক গাড়ি নিয়ে তিনি শো ডাউন করেছেন। এটি নিয়ে বিএনপির পক্ষ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন যে যারা 100 গাড়ি নিয়ে শো ডাউন করে তারা কী করবে আমাদের জানা আছে। এবং আজকে যেটি হয়েছে, জাতীয় নাগরিক পার্টির যিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসমিন জারা, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং তিনি সার্জিসের কাছে জানতে চেয়েছেন যে এই যে এত বড় একটি শো ডাউন করলেন, সেই টাকার ব্যবস্থাপনা তিনি কোত্থেকে করেছেন সেটি জাতির সামনে বলা দরকার। আপনার কাছে মতামত, মন্তব্য জানতে চাই। তাসনিম যারা যেটা বলেছেন, আমি মানে খুবই হ্যাপি যে উনি ওনার দলের ভেতর থেকেই প্রশ্নটা তুলেছেন। এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, ট্রান্সপারেন্সি থাকা উচিত, তো সবার ক্ষেত্রেই থাকা উচিত। বিচ্ছিন্নভাবে যেমন সার্জিস আলমের থাকা উচিত, ওনার বলা উচিত যে উনি কীভাবে কেন এই কাজটা করেছেন, কীভাবে করেছেন এটুকু বললেই হবে না, কেন করেছেন এটাও বলতে হবে। সার্জিস আলম কালকে অবশ্য বলেছেন যে আমার ভুল ভ্রান্তি হলে আপনারা বলবেন, আমি শুধরে নেব। আমার ধারণা উনি শুধরে নিলেন কিনা জানি না। আজকে দেখি যে উনি আবার ভ্যানে চড়ে মানে ঘোরাঘুরি করছেন। এখন এটা কি মানে ওইটা থেকে শুধরে ভ্যানে আসলেন কিনা আমি বলতে পারবো না। এটা উনি করছেন, মানে উনি আসলে পুরোদস্ত নেমে গেছেন, এটা ভালো, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। এলাকার লোকের পাশে থাকাটা তো অতি উত্তম। আর ওনারা এখন তো ক্ষমতাবান, ওনারা চাইলে এলাকার কিছু পরিবর্তনও করতে পারবেন, প্রশাসনকে কাজে লাগাতে পারবেন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তাসনিম যারা যে কথাটা বলেছেন, এই কথাটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। আমি তাসনিম যারাকে রিকোয়েস্ট করব, আপনি তো ছিলেন এই যেদিন আপনাদের ঘোষণা হলো 28শে ফেব্রুয়ারি, সেদিনও তো আপনি ছিলেন, ওখানে একটা বিশাল সমাবেশ করেছেন। সেই সমাবেশের ব্যয় সম্পর্কে আমি প্রশ্ন করেছি, আর অনেকে প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি উনি কি ওনার দলের নেতৃবৃন্দের কাছে করেছেন? কেবল এককভাবে সার্জিস আলম তার ব্যক্তিগত ক্ষেত্রে কেন হিসাব দিবে? ওনাকেও হিসাব দিতে হবে, উনি তো দলের একটা পার্ট। এবং উনি কি দলের নেতৃবৃন্দকে বলেছেন আমাদের হিসাবটা দেওয়া উচিত? আমরা এই যে বিশাল একটা সমাবেশ করলাম, এই সমাবেশে আমাদের কত টাকা খরচ হলো, কিভাবে খরচ হলো, এবং খরচের নামে অপব্যয় হলো কিনা, এই অর্থটা কোথার থেকে আসলো,
কার কাছ থেকে আসলো, কি প্রতিশ্রুতির বিনিময়ে আমি টাকাটা পেলাম। শুনেন, ব্যবসায়ীরা কখনো কাউকে টাকা দেয় না, দান করে না, ব্যবসায়ীরা ইনভেস্ট করে। তো ব্যবসায়ী যখন আপনাকে 10 টাকা দিয়েছে, সেখানে এটা ইনভেস্ট করেছে, সে আপনার কাছ থেকে 10,000 টাকা আদায় করে নেবে। সে আদায়ের জন্য আপনি তাকে সম্মতি দিয়েছেন, অথবা মৌন সম্মতি দিয়েছেন, অথবা নিজেকে বিক্রি করেছেন। কিভাবে বিক্রি করেছেন, কে কে বিক্রি হয়েছে, এই হিসাবকে আমরা পাবো, আমাদের হিসাবটা চাই। অথবা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ওনারা যখন প্রায় 1,500 লোকের জন্য ইফতারি ব্যবস্থা করলেন, সেই টাকাটা কোত্থেকে আসছে? তাসলিম জারা কি সেই হিসাবটা চেয়েছেন? আমি তাসলিম জারাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এখন যে বলেন যে উনি ওই দুইটা চান নাই, এইটা চাইছেন, অথবা আমি ধন্যবাদ জানাবো না, তা না। কিন্তু ওনার প্রত্যেকটা কাজের জন্য ওনাকে ধন্যবাদ অথবা নিন্দা আমি করবো। কিন্তু কাজে এটা চেয়েছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনার অন্য দল যখন বড় বড় হোটেলে ইফতার পার্টি করে, তখন তো আমরা তাদের কাছে জানতে চাই না যে আপনার টাকা কই। কে বললো চাই না? আমরা চাই। হয়তো সেই চাওয়াটা আমরা প্রকাশ করার সাহস পাই না। ওই দলগুলো কীভাবে চলে আমরা জানি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে আপনি জিনিসটা আরও ক্লিয়ার হবে। এস আলমের এই টাকা পয়সার হিসাবে প্রথম যে বড় রিপোর্টটা হলো, এর ডেইলি স্টার করেছিল। উনি কীভাবে $10 বিলিয়ন বাইরে পাঠিয়েছেন হয়েছিল। ওই রিপোর্টটা হওয়ার পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখেছেন যে তার সমালোচনা করতে, বলতে এস আলম কাজটা ঠিক করে না, তো এস আলমকে জবাবদিহি করা হোক? কেউ বলেছিল? কয়নি। রাষ্ট্র তাকে সাপোর্ট দিয়েছে। বরং এক বিচারক রাষ্ট্রে বলা, সে বলছে এটা নিয়ে অমুক তারিখ পর্যন্ত 6 মাস তদন্তই করা যাবে না। এনায়েতুর রহিম নামে এক বিচারক ছিলেন, ওই বিচারক এটা বলেছিলেন। উনি আবার আওয়ামী লীগের বিরাট ঘনিষ্ঠ লোক। এবং মানে তদন্তই করা যাবে না। স্বাভাবিকভাবে কী হতে পারতো, যে দ্রুত তদন্ত করা হোক, কারণ ওই রিপোর্ট ঠিক কি বেঠিক দেখি আমরা। কিন্তু উনি তদন্তই বন্ধ করে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন বুঝতেই পারেন। আচ্ছা, এটা গেলো একটা পার্ট। ওই সময়ে আপনি পত্রপত্র এগুলি ঘাটেন, বিএনপির কোনো শীর্ষ পর্যায়ের নেতা এই হিসাব চেয়েছিল এস আলমের কাছে? চাইনি। কেন চাইনি? তার মানে এই সমস্ত অর্থ পাচারের ক্ষেত্রে দুই দলই এক। তখন কেন চাইনি? এখন তারা বলবে যে আমরা ভুলে গেছিলাম, অথবা অন্য কিছু, তাদের তো ভোলার অভ্যাস আছে। ধরুন বললো ভুলে গেছিলাম, অথবা ততটা গুরুত্বপূর্ণ মনে করে নাই, তাও তো হবে না ভাই, ওটা তো গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কেন চাইলেন না আপনারা? আমি শুনি নাই, অন্তত আমি দেখি নাই। যদি কেউ দিয়ে থাকেন তার জন্য আমি আমি এটা দেখতে চাচ্ছি। তো এরকম ওই দলগুলি এরকম করে, এটা তো নতুন দলের উদাহরণ হতে পারে না। আমরা তো ক্লান্ত হয়ে গিয়েছিলাম আওয়ামী লীগ বিএনপি করতে করতে। আমরা তো একটা তৃতীয় শক্তি চেয়েছিলাম, যারা নাকি বিকল্প শক্তি হিসেবে আসবে এবং যারা প্রতিটা ক্ষেত্রে নতুন উদাহরণ তৈরি করবে। তো এরা তো নতুন উদাহরণ তৈরি করতে পারছে না। এদের উপর ভরসা করেছিলাম, হতাশ বেশি হচ্ছে এই জন্য। যাদের উপর ভরসা করি না তাদের নিয়ে তো আমার টেনশন নাই, যাদের উপর ভরসা করি তাদের নিয়ে তো আমার টেনশন। জুনায়েদ সাকি, আপনার কাছে আসবো। আপনি যদি রাজনীতিতে থাকে সব কিছু মিলে, যে আপনি আপনার এলাকায় যখন নির্বাচনে যান, আপনাকে তো আমি কোনোদিন দেখিনি যে, বা আমাদের খেয়াল আসেনি এত বড় শখানে গাড়ি নিয়ে আপনি শোডাউন করবেন, বা এমন প্ল্যান কি আপনার আছে কিনা যদি আগামী নির্বাচনে যখন প্রার্থী হবেন? না, দেখুন, কে কোন ধরনের প্রচারণা করবে, শোডাউন করবে, সেটা তো আসলে যার যার রাজনৈতিক চর্চা কিংবা লক্ষ্য, এগুলোর সাথে সম্পর্কিত আর কি। মানুষকে ঐক্যবদ্ধ করাটা জরুরি। এখন এখানে একদল ধারণা দাঁড়িয়েছে যে আমি যদি খুব আমার ক্ষমতা দেখাই, অর্থবিত্ত, আমার অনেক ক্ষমতা, তাহলে মানুষ ক্ষমতার পিছনে দৌড়ায়, অথবা সে কারণে আমার পিছনে এসে দৌড়াবে। তো এইটার ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, যে সুযোগ সন্ধানীদের বেশি কি বলে শুরু হয় আর কি, তৎপরতা শুরু হয়। তো এই সুযোগ সন্ধানীরা যদি একটা দলের প্রধান বিষয়ে দাঁড়িয়ে যায়, তাহলে সেই দলের পক্ষে কোনো আদর্শগত লক্ষ্য কিংবা একটা ধরনের এই যে বৃহত্তর স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে। কারণ যখন একটা দলের প্রধান শক্তি হয়ে যায় সুযোগ সন্ধানীরা, তারা প্রত্যেকেরই কিন্তু পার্সোনাল এজেন্ডা আছে। সেই এজেন্ডাতে হ্যান্ডেল করতে করতে আপনার দিন শেষ হয়ে যাবে, আপনি কোনো গ্রেটার ইন্টারেস্ট সার্ভ করতে পারবেন না। তো গঠনগত সমস্যা, যেমন ধরুন আমাদের এখানে পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, এখানে সব রেন্ট সিকিং। আপনি এখানে এক দল বসিয়ে দিলেন হকার, আপনি প্রতিদিন, ওরা পরিশ্রম করছে, আপনি তার টাকা ভাগ নিচ্ছেন, ওদের পরিশ্রমের টাকা আপনি আপনার নিজের পকেটে ঢোকাচ্ছেন। এটা গেল প্রাইভেট ট্যাক্স সিস্টেম। এই যে বখরাজীবিতা, এই যে প্রাইভেট ট্যাক্স সিস্টেমের মধ্য দিয়ে, এর সাথে কিন্তু পলিটিক্যাল পাওয়ারের ডাইরেক্ট রিলেশনশিপ। ওখানে ওদেরকে বখরা দিয়েই চলতে হয়, তারপরে আবার আইনশৃঙ্খলা বাহিনীও নেয়, অন্যান্যরাও নেয়, এভাবেই চলেছে, আমরা দেখে এসেছি। এখন এই বন্দোবস্ত বদলে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি নিজে আবার সংগঠন করতে গিয়ে ওই একই রকম বিভিন্ন
মানে ক্লায়েন্টদের সমাবেশ ঘটিয়ে ফেলেন, তখন আপনাকে খালি প্যাট্রোনাইজ করে যেতে হবে এবং ওই স্ট্রাকচারটা আপনাকে মানে বৃহত্তর স্বার্থ রক্ষা করতে বাধা দিবে। দ্যাটস ওয়াই আমরা যেটা আমাদের মনে করি যে আমরা যেহেতু জনগণের বৃহত্তর স্বার্থকে প্রতিনিধিত্ব করতে চাই, সেটা নিয়ে রাজনীতি করতে চাই, সে কারণে আমাদের সব মানে মূল লক্ষ্য থাকে জনগণকে কিভাবে যুক্ত করব তার নিজের স্বার্থের জায়গা থেকে, তার প্রেরণার জায়গা থেকে, এবং সেইটা করতে গিয়ে আমাদের পদ্ধতিটা আলাদা। আচ্ছা, এটা আসি। তারপরে আমি মনে করি যে যা করবে এটা জনগণ বিচার্য এক। তবে এই যে একে অপরের উপরে যাতে কেউ হামলা না করে, আমরা সম্প্রতি দেখলাম যে বেশ কিছু জায়গায় হামলা হচ্ছে, হুমকি হচ্ছে। আমরাও আমাদেরও দলের বিভিন্ন জায়গায় আমাদের নির্বাচনী এলাকা হচ্ছে। কালকে দেখলাম হান্নান মাসুদকে করা হয়েছে, সেটাও নিন্দা জানাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যেখানে আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে সংবিধান একটা গণতান্ত্রিক সংবিধান হবে, সেইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি আজকে আমরা জমা দিয়েছি সংস্কারের প্রশ্নটা, সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার, যাতে করে আগামী এই সংস্কারটা যেটা মৌলিক সংস্কার সেটা জনগণের ম্যান্ডেট নিয়ে হয়, না হলে এটা কিন্তু টেকসই। আবার আসবো আপনার কাছে নিশ্চয়ই অন্য কোনো দিন এই বিষয়ে আর কথা বলবো। মাসুদ কামাল একদম শেষ সময় চলে এসেছে, যদি আপনি বলেন যে যে হামলার কথা বলছিলেন, আমরা দেখতে পাচ্ছি এনসিপির একজন নেতার উপরে হামলা হলো, সবকিছু মিলে যে আপনি বলছেন যে রাজনীতি আগের জায়গাতেই কি থেকে যাচ্ছে কিনা পরিবর্তন? হ্যাঁ, আমার জন্য এটা হলো সবচেয়ে মানে হতাশার বিষয় যে আমরা একটা এই ঘটনা, এত বড় একটা ঘটনার পর আমরা একটা পরিবর্তিত রাজনীতি দেখতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম নেতা নেত্রীদের কথাবার্তায়, আচার আচরণে আমরা একটা চেঞ্জ দেখতে পাবো। আমি কিছুটা দেখেছিও। আমি অন্তপক্ষে আমি তো এটা বলবো যে বিএনপি রাজনীতিতে কিন্তু আমি একটা চেঞ্জ দেখি, অল্প অল্প হলেও দেখি। কিন্তু নতুন যে দলটা ছিল তাদের নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভরসা ছিল, সেটা দেখছি না। আবার বিএনপির এই যে চেঞ্জটা, যেটা উপরের পর্যায়ে দেখছি, সেটা মাঠ পর্যায়ে দেখছি না। এই হান্নান মাসুদকে যে যারাই মারুক, সেটা কারা মারলো আমি জানতে চাই না, কোনো না কোনো দলই তো মেরেছে, নির্দলীয় লোক তো আর মারে না রে ভাই। তো এই জিনিসটা তো আমরা চাই না। এবং আমি মনে করি যে দলের লোক মেরেছিল তাদের আইডেন্টিফাই করে, অচেনা তো লোক না, তাদের সেন্টার থেকে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে নাকি এই ধরনের ঘটনা আর কোথাও না ঘটে। আমরা এই গায়ের জোর দেখতে চাই না, মানুষের নীতির জোর দেখি আমরা। এক্স্যাক্টলি। সরকারকে একটা লাইন শুধু বলবো, যেমন উনি বললেন, আমিও মনে করি যে বাজার ব্যবস্থায় তারা অনেক সাফল্য দেখিয়েছে, দাম রোজার মধ্যে অনেকগুলো পণ্যের ক্ষেত্রে খুবই স্থিতিশীল ছিল সেই জায়গাটা, এবং কম ছিল যাতে করে মানুষের আয়ের মধ্যে। তার মানে সরকার চাইলে অনেকগুলো জিনিস পারা যায়। ফলে আইন শৃঙ্খলা যেমন পারবে, তেমনি এই যে নাগরিকের প্রোটেকশন, মাজার রক্ষা করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের যে কোনো ধর্মীয় পরিচয়, জাতিগত পরিচয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যাতে ইন্ডিয়ান প্রচারণা এইভাবে না হতে পারে, এবং রাজনৈতিক প্রত্যেকটা দলের মধ্যে যে সহনশীলতা মানে বর্ডার লাইনটা থাকতে হবে, এটা সবার কাছে মেসেজটা দেওয়া।